আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক। বাংলাদেশের ভোটের দিন, মানে তুমুল উত্তেজনা, মিছিল, স্লোগান, কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। কিন্তু আসল খেলাটা হয়তো সেখানে হচ্ছেই না। মানে আসল খেলাটা হচ্ছে হাজার হাজার মাইল দূরে একটা খামের ভেতরে একজন প্রবাসী শ্রমিক বা ধরুন একজন সরকারি কর্মকর্তা নীরবে একটা ব্যালেটে সিল দিচ্ছেন, যেটা কিনা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর ফলাফল ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক। যে ভোটারদের কাছে কোনো পোস্টার পৌঁছায়নি, তাদের ভোটই হয়তো এবারের নির্বাচনের সবচেয়ে বড় অজানা শক্তি। বাংলাদেশের রাজনীতিতে পোস্টাল ভোটের এই যে একটা বিস্ময়কর উত্থান, আজ আমরা এর ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করব। ঠিক তাই। পোস্টাল ভোট তো আমাদের আইনে বা বিধিমালায় নতুন কিছু নয়, বহু বছর ধরেই আছে। হ্যাঁ, ছিল তো। কিন্তু এতদিন এটা ছিল অনেকটা আলমারিতে তুলে রাখা একটা ব্যবস্থার মতো। সরকারি কর্মচারী, জেলে থাকা কয়েদি বা ভোটের দায়িত্বে থাকা অল্প কিছু মানুষ ছাড়া এটা নিয়ে কেউ মাথা ঘামাতো না। একদমই না। কিন্তু এইবার ২০২৩ সালে নির্বাচনে যা হতে চলেছে তা একেবারেই ভিন্ন। একটা প্রায় অদৃশ্য ব্যবস্থা থেকে এটা নির্বাচনের ফলাফলের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল শুধু সংখ্যাগুলো জানা নয়, বরং এই ব্যবস্থার আসল শক্তি কোথায়, এর দুর্বলতাগুলো কি এবং এর পেছনের কৌশলটা বোঝা। একদম। তাহলে চলুন গভীরে ঢোকা যাক। প্রথমত, যে সংখ্যাটা আমাদের সামনে এসেছে সেটাই তো বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, সংখ্যাটা আসলেই বড়। দেশে এবং প্রবাসে মিলিয়ে সোয়া ১৫ লাখেরও বেশি ভোটার এবার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এখন প্রথম দেখাতে মনে হতে পারে দেশের মোট ভোটারের তুলনায় এটা তো মাত্র ১%। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, তাতে এই ১%ই কি সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? এখানেই তো আসল বিষয়টা লুকিয়ে আছে। এটা শুধু ১% ভোটের অঙ্ক নয়। আচ্ছা। আসল ব্যাপারটা হলো এই ভোটগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় জমা হচ্ছে এবং একসঙ্গে গণনা করা হবে। এর কৌশলগত গুরুত্ব অনেক। আমরা যদি একটু পিছনে তাকাই, ধরুন ২০০৮ সালের নির্বাচনের দিকে। হ্যাঁ, সেবার তো অনেক আসনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ঠিক। তখন প্রায় ৩০টা আসনের ফলাফল নির্ধারিত হয়েছিল ১০,০০০-এরও কম ভোটের ব্যবধানে। কিছু আসনে তো ব্যবধান ছিল ১-২,০০০-এর মতো। ভাবা যায়। এখন ভাবুন, এই সোয়া ১৫ লাখ ভোটের একটা বড় অংশ যদি কৌশলগতভাবে ওইসব হাড্ডাহাড্ডির লড়াইয়ের আসনগুলোর দিকে যায়, তাহলে কি হতে পারে? সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। কি বলেছিলেন তিনি? তিনি বলেছেন, কোনো আসনে যদি ১০,০০০ পোস্টাল ভোটের ৭০-৮০% একদিকে যায়, তাহলে ফল বদলানো সময়ের ব্যাপার। তার মানে আপনি বলছেন যে ভোটের দিন মাঠে যাই হোক না কেন, আসল খেলাটা হবে ভোট গণনার টেবিলে, যখন এই পোস্টাল ব্যালটগুলো খোলা হবে। এক্স্যাক্টলি। এটাই এবারে নির্বাচনের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড। কিন্তু এই সোয়া ১৫ লাখ ভোটার আসলে কারা? তাদের আমরা কিভাবে চিনব? এদের মূলত দুটো বড় দলে ভাগ করা যায়। আচ্ছা, প্রথম এবং সবচেয়ে আলোচিত দলটি হল প্রবাসী ভোটার, আর দ্বিতীয়টি হল দেশের ভেতরে থাকা নির্দিষ্ট কিছু পেশার ভোটার। দুটো দলেরই নিজস্ব গুরুত্ব আছে। প্রবাসী ভোটারদের দিয়ে শুরু করা যাক তাহলে। বলা হচ্ছে এবারই প্রথম এত বড় আকারে প্রবাসীরা ভোট দিচ্ছেন। সংখ্যাটা ঠিক কতটা বড়? সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। প্রায় ৭.৫ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটের জন্য নিবন্ধন করেছেন। ৭.৫ লাখ? হ্যাঁ, এবং নির্বাচন কমিশন প্রায় সবার কাছেই ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো, এই প্রক্রিয়াটা কিন্তু শুধু কাগজ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নেই। মানে? খেলাটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ব্যালট কি ফেরত আসা শুরু করেছে? ফেরত আসা তো শুরু হয়েই গেছে, এবং বেশ ভালো সংখ্যায়। আমাদের সূত্র বলছে এর মধ্যে অর্ধেকেরও বেশি, প্রায় ৪ লাখের কাছাকাছি ভোটার ইতোমধ্যে ভোট দিয়ে তাদের ব্যালট ফেরতও পাঠিয়ে দিয়েছেন। বলেন কি? এবং প্রায় ১.৫ লাখের মতো ব্যালট এই মুহূর্তে দেশের মাটিতে পৌঁছে গেছে, গণনার অপেক্ষায় স্ট্রং রুমে রাখা আছে। অবিশ্বাস্য। তার মানে ভোটের দিনের আগেই প্রায় ১.৫ লাখ ভোট দেশের মাটিতে চলে এসেছে এবং সিন্ধুকে বন্দী হয়ে আছে। হ্যাঁ, এটা তো নির্বাচনের পুরো ডাইনামিক্সকেই বদলে দেয়। এতদিন আমরা ভোটের দিনের হিসাব করতাম, এখন তো দেখছি ভোটের মাস পুরোটাই গুরুত্বপূর্ণ। একদম। প্রবাসী ভোট এখন আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়, এটা নির্বাচনের একটা জীবন্ত এবং সক্রিয় অংশ, যা নীরবে ফলাফলের অঙ্ক বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
আমরা অনেকগুলো সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু চলুন একটু থামি। ভাবুন তো সেই মানুষটার কথা, যিনি হয়তো মালয়েশিয়ার কোনো কারখানায় কাজ করেন। আচ্ছা। সারাদিন খাটুনির পর তিনি ব্যালটটা হাতে নিয়ে তার গ্রামের কথা ভাবছেন, তার পরিবারের কথা ভাবছেন। এই একটা কাগজের টুকরো তার কাছে শুধু ভোট নয়, এটা দেশের সাথে তার সংযোগ। এই মানবিক দিকটা আমরা প্রায় ভুলে যাই। দারুণ পয়েন্ট। এবার তাহলে দেশের ভেতরের পোস্টাল ভোটারদের দিকে আসি। তাদের সংখ্যাও তো প্রায় 7.5 লাখের মতো। হ্যাঁ, প্রায় কাছাকাছি। এরা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে দায়িত্বে থাকা বিভিন্ন কর্মী এবং জেলবন্দী ভোটাররা। ও আচ্ছা। এমনকি দেশের রাষ্ট্রপতিও এবার পোস্টাল ভোট দেবেন। এদের ভোটের একটা কৌশলগত গুরুত্ব আছে, কারণ এরা নির্দিষ্ট কিছু এলাকায় এক জায়গায় থাকেন। যেমন কোন এলাকাগুলোতে এদের প্রভাব বেশি থাকতে পারে? যেমন ধরুন সেনানিবাস, পুলিশ লাইন, সচিবালয় বা সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি আবাসিক এলাকাগুলো। এই এলাকাগুলো যে সংসদীয় আসনের ভেতরে পড়েছে, সেখানে পোস্টাল ভোটের ঘনত্ব অনেক বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের 18টি আসনে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এর বেশি। 10,000-এর বেশি? হ্যাঁ, আর ফেনী 3 আসনের মতো জায়গায় তো এই সংখ্যাটা প্রায় 16,000-এর উপরে। একটা আসনে 16,000 অতিরিক্ত ভোট। ঠিক। আর এর বেশিরভাগই একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে আসছে। সেটা যে কোনো প্রার্থীর জন্যই বড় মাথা ব্যথার কারণ হতে পারে। দিকে ভোট দেওয়ার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক চাপের মধ্যে থাকতে পারেন, নাকি তাদের ভোটকে পুরোপুরি স্বাধীন হিসেবেই দেখা উচিত? এটা একটা খুব জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাত্ত্বিকভাবে ভোট একটি গোপনীয় বিষয়। একজন ভোটার খামের ভেতরে কাকে সিল দিচ্ছেন সেটা দেখার সুযোগ কারো নেই। রাইট। কিন্তু বাস্তবে একটা প্রতিষ্ঠানে কাজ করার সময় এক ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি বা মতামতের প্রভাব তৈরি হতে পারে। তবে দিন শেষে ব্যালটটা ব্যক্তিগত। আচ্ছা। তাই এটাকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক চাপ বলাটা কঠিন, আবার পুরোপুরি প্রভাবমুক্ত ভাবাটাও হয়তো সরলীকরণ হয়ে যায়। এই ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা বেশ নিউয়ান্সড। বোঝা যাচ্ছে। কিন্তু এবারের নির্বাচন তো শুধু এমপি বাছাইয়ের জন্য নয়, এর সাথে জুড়ে আছে আরও বড় একটা বিষয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটি গণভোট। এখানে পোস্টাল ভোটের ভূমিকাটা ঠিক কি? এখানে পোস্টাল ভোটের ভূমিকা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, হয়তো ভয়ঙ্কর বলা চলে। ভয়ঙ্কর? হ্যাঁ, কারণ গণভোটে হিসাবটা আর কোনো নির্দিষ্ট আসন ভিত্তিক থাকে না। এখানে সারা দেশের মোট হ্যাঁ বা না ভোটের উপর ফলাফল নির্ভর করে। ধরনের কিছু পরিবর্তনের প্রস্তাব করছে, যেমন সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তৈরি করা। ও আচ্ছা। এবং ক্ষমতার ভারসাম্যে কিছু পরিবর্তন আনা। এখন এই ধরনের একটা বড় সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এখানে ওই 15 লাখ পোস্টাল ভোটের প্রতিটি ভোট সরাসরি জাতীয় ফলাফলে যোগ হবে। রাইট। একটা আসনে 10,000 পোস্টাল ভোট হয়তো শুধু ওই আসনের ফলাফল বদলাতে পারে, কিন্তু সারা দেশের 15 লাখ ভোট একটা গণভোটের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তার মানে এই নীরব ব্যালেটগুলোই হয়তো ঠিক করে দেবে আমাদের সংবিধানের ভবিষ্যৎ কি হবে। সম্ভবত। তার মানে একটা ব্যবস্থা যা মূলত প্রবাসীদের বা দূরে থাকা কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তৈরি, সেটাই হয়তো দেশের শাসন ব্যবস্থার কাঠামো বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে উঠতে পারে। হতেই পারে। এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু এই সব পরিসংখ্যান আর সম্ভাবনা শুনে মনে হচ্ছে এটা একটা নিখুঁত এবং শক্তিশালী ব্যবস্থা। কিন্তু কোনো কিছুই তো নিখুঁত হয় না। আমার প্রশ্ন হলো, এই পুরো প্রক্রিয়ার দুর্বল জায়গাটা কোথায়? কি কি ভুল হতে পারে এখানে? এখানেই আমরা আলোচনার সবচেয়ে জটিল এবং বিতর্কিত অংশে প্রবেশ করছি। একদিকে যেমন অসীম সম্ভাবনা, তেমনি এর সাথে বড় ধরনের ঝুঁকি এবং বিতর্ক জড়িয়ে আছে। যেমন? কিছু অভিযোগ কিন্তু ইতোমধ্যে বাতাসে ভাসছে। যেমন বলা হচ্ছে যে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই নাকি কিছু ব্যালট বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে কিছু রাজনৈতিক নেতার হাতে বস্তা ভর্তি পোস্টাল ব্যালট দেখা গেছে। এই অভিযোগগুলো সত্যি কি মিথ্যা তা যাচাই করা কঠিন, কিন্তু এগুলো ভোটারদের মনে এক ধরনের অবিশ্বাস তৈরি করে। এগুলো তো গেল অভিযোগের কথা, কিন্তু সিস্টেম বা পদ্ধতির ভেতরেই কি কোনো দুর্বলতা আছে? মানে এমন কোনো ফাঁক আছে যা দিয়ে অনিয়ম হতে পারে? অবশ্যই আছে। পদ্ধতিগত ঝুঁকিগুলোও ফেলে দেওয়ার মতো নয়। আচ্ছা। যেমন বিশ্বজুড়ে পোস্টাল ব্যালট নিয়ে হওয়া গবেষণা বলছে গড়ে প্রায় 24% ব্যালট বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় বা ঠিকানায় পৌঁছায় না।
24%? তার মানে প্রতি 4টি ব্যালটের মধ্যে একটি? ঠিক, একটা ভোট হয়তো ঠিকভাবে গণনাই হয় না। এটা একটা বিশাল সংখ্যা। এর সাথে আছে সময়সীমার বাধ্যবাধকতা। নিয়ম অনুযায়ী ভোটের দিন বিকেল 4:30টার মধ্যে দেশে ব্যালট না পৌঁছালে সেই ভোট গণনায় আসবে না। আন্তর্জাতিক ডাক ব্যবস্থার ওপর নির্ভর করে এই সময়সীমা মেনে চলাটা একটা বড় চ্যালেঞ্জ। তার মানে লাখো ভোট পাঠানোর পরেও একটা বড় অংশ হয়তো সময় মতো না পৌঁছানোর কারণে বাতিল হয়ে যেতে পারে। ঠিক তাই। আর এখানেই সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের কথাটা খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, বর্তমান ব্যবস্থায় কিছু ধাপ এখনও ব্ল্যাক বক্সের মতো। ব্ল্যাক বক্স বলতে তিনি ঠিক কে বোঝাচ্ছেন? তিনি মূলত ব্যালট পেপার বিদেশ থেকে আসার পর থেকে গণনা পর্যন্ত যে প্রক্রিয়া সেদিকে ইঙ্গিত করছেন। ও, ব্যালটগুলো দেশে আসার পর কোথায় রাখা হচ্ছে, সেগুলো কি ট্যাম্পার প্রুফ বা সুরক্ষিত অবস্থায় আছে? গণনার সময় সব দলের এজেন্টের উপস্থিতি কি নিশ্চিত করা হচ্ছে? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর এখনও নেই, আর এখানেই নিদোবেরিয়া তৈরি হওয়ার সুযোগ থেকে যায়। কিন্তু এর একটা উল্টো পিঠও তো আছে। আমরা তো প্রযুক্তির উন্নতির কথাও শুনছি, যেমন পোস্টাল ভোট বিডি নামে একটা অ্যাপ তৈরি করা হয়েছে। এটা কি এই ব্ল্যাক বক্স সমস্যার সমাধানে কোনো সাহায্য করছে? এটা একটা চমৎকার প্রশ্ন। হ্যাঁ, প্রযুক্তি অবশ্যই একটা বড় ভূমিকা রাখছে। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। ভোটাররা নিজেদের ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারছেন, যেমনটা আমরা কুরিয়ার ট্র্যাক করি। আচ্ছা, এটা তো ভালো দিক। এটা নিঃসন্দেহে স্বচ্ছতা বাড়িয়েছে। একজন ভোটার জানতে পারছেন তার ব্যালটটা এখন কোথায় আছে। কিন্তু প্রযুক্তি সব সমস্যার সমাধান করতে পারে না। অ্যাপ হয়তো আপনাকে বলতে পারবে আপনার ব্যালটটা ঢাকায় পৌঁছেছে, কিন্তু এরপর এয়ারপোর্ট থেকে স্ট্রং রুম পর্যন্ত যাওয়ার যে ভৌত প্রক্রিয়া বা স্ট্রং রুমে সেটা কতটা সুরক্ষিত থাকছে, সেই নিশ্চয়তা তো অ্যাপ দিতে পারবে না। বুঝতে পারছি। এখানেই ঝুঁকি এবং সম্ভাবনা দুটোই পাশাপাশি চলছে। একদিকে স্বচ্ছতা আনার চেষ্টা, অন্যদিকে লজিস্টিক চ্যালেঞ্জ আর নিরাপত্তার প্রশ্নগুলো বড় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝতে পারলাম? বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার লড়াইটা আমরা এতদিন রাজপথে দেখেছি, মিছিলে দেখেছি, স্লোগানে শুনেছি, কিন্তু এবার সেই লড়াইটা নীরবে সবার চোখের আড়ালে ডাকবাক্সেও জড়িয়ে পড়েছে। পোস্টাল ভোট হয়তো খুব চুপচাপ এসেছে, কিন্তু এর প্রভাব হতে পারে মারাত্মক। এটা এমন একটা শক্তি যা নির্বাচনের চূড়ান্ত ফলাফলকে এমনভাবে ঘুরিয়ে দিতে পারে যা হয়তো আমরা কেউ প্রত্যাশাও করিনি। একদম। আমাদের হাতে থাকা সূত্রগুলো আমাদের সংখ্যা, পদ্ধতি এবং ঝুঁকি সম্পর্কে একটা ধারণা দিয়েছে, কিন্তু এর পেছনের যে মানবিক দিক সেটা এখনও অনেকটাই অজানা। ঠিক। যে ভোটার তার দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে আছেন, যিনি প্রথাগত নির্বাচনী প্রচারণার কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত, তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি কি দেশের মাটিতে থাকা একজন ভোটারের থেকে ভিন্ন? এটা একটা দারুণ প্রশ্ন। তিনি কি মিডিয়া দেখে সিদ্ধান্ত নেন, নাকি গ্রামের বাড়িতে থাকা পরিবারের কথায় প্রভাবিত হন, নাকি নিজের অভিজ্ঞতা থেকে ভোট দেন? এই খামগুলোর ভেতরে তো শুধু একটি ভোট নয়, এর ভেতরে লুকিয়ে আছে এই অজানা প্রশ্নটির উত্তরও। আর এই নীরব শক্তি শেষ পর্যন্ত কার পক্ষে কথা বলবে, সেটাই এখন দেখার বিষয়। সেটাই।